আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বিআইডব্লিউটিএ 2025-এর এই যেটা হচ্ছে ডেকা চেইন আর কি। এটার কিছু কোশ্চেন নিয়ে। তো এটা আমরা একসাথে আসলে কয়েকটা করে কোশ্চেন সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ, যেহেতু এখানে অনেক কোশ্চেন আসছিল। হয়তো এই প্লে লিস্টে মোটামুটি 2টা বা 3টা ভিডিওতে আমরা ট্রাই করব সবগুলো কোশ্চেন সলভ করার। তো প্রথমে দেখেন, এটা আমাদের একটা ট্রান্সফরমার। প্রাইমারি সাইডে একটা সার্কিট দেওয়া আছে, সেকেন্ডারি সাইডে একটা লোডের দেওয়া আছে। তো এখানে বলতেছে যে জেড 1 যেটা আছে এটার একটা ভ্যালু দেওয়া আছে, জেড 2 এর একটা ভ্যালু দেওয়া আছে, জেড এলটাতে রেজিস্টিভ যে পার্টটা আছে সেই পার্টের হচ্ছে ভ্যালু দেওয়া আছে। আমাদেরকে এই কোশ্চেনটা সলভ করতে হবে। তো এখানে জেড এর যে রেজিস্টিভ পার্ট সেটা হচ্ছে 125 ওহম। তার মানে এখানে ধরেন মানটা আছে এরকম 125। ফাইন্ড দ্য ভ্যালু অফ এন। এই যে এই এন এর ভ্যালুটা বের করতে হবে এবং এই জেড এল এর ভ্যালুটা মেইনলি বের করতে হবে। কন্ডিশনটা কি? যে লোড ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছে। তাহলে লোড যদি ম্যাক্সিমাম পাওয়ার পাই, এটার ক্ষেত্রে তো আমরা ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশনটা জানি। যে ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন হবে সার্কিটে যে জেড থেভেনিনটা আসবে, সেই জেড থেভেনিনের যেই রিয়েল পার্ট সেটা হচ্ছে আর থেভেনিন। তাহলে লোডের এই যে রেজিস্টিভ মানটা আছে সেটা আর থেভেনিনের সমান হবে। আর লোডের যে রিয়াক্টিভ মানটা আছে সেটা হচ্ছে যে এখানে যে এক্স থেভেনিন আছে ওটার কনজুগেট হবে। তার মানে এক কথা, এটা যদি জে 20 হয় তাহলে এটা হবে -J20। এটা যদি -J20 হয় ওইটা হবে +J20, মানে ভাইস ভার্সা, যাই হোক। আচ্ছা, এখানে লোডের বিষয়টা যেটা আছে সেটা আমরা দুইটা জিনিস মনে রাখবো। আমি যে বললাম যে আর থেভেনিন সমান আর এল, এটা যে সবসময় সঠিক বিষয়টা তাও না। কেন? কারণ এটা ডিপেন্ড করতেছে যে আমাদের নোন পার্ট কি কি আর আননোন পার্ট কি কি। কিরকম? যদি এমন থাকে যে জেড এল এর আর এল পার্টটা আননোন, তখন আমাদের কন্ডিশনটা এরকম হয় যে আর এল সমান আর থেভেনিন। বাট যদি দেখা যায় যে এই পার্টটা হচ্ছে নোন, মানে এখানে পার্টটা ভ্যারিয়েবল না, যেমন দেখেন এখানে আর এল এর মান 125 দিয়ে দিছে, তার মানে এটা অবশ্যই ভ্যারিয়েবল না। যদি ভ্যারিয়েবল না হয় তাহলে আমাদের আর এল এর কন্ডিশন, ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে আর এল এর কন্ডিশন হয় হচ্ছে মডুলাস অফ জেড থেভেনিন আর এক্স। জেড থেভেনিন তো চলে গেল, আর এর সাথে আর একটা কে আছে, এর রিয়াক্টিভ পার্ট, সেটা প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে, +- যে এক্স থেভেনিন। এরকম ভাবে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, যে এক্স থেভেনিন না বলি, এক্স থেভেনিন তো এটার সাথে গেল, মানে এক্স এল, মানে এক কথায় লোডের যেই পার্টটা আছে সেইটা আমরা এল লিখলে আবার অনেকে কনফিউজড হতে পারেন। লোডই লিখে রাখলাম কথা কথা, তাহলে এটা গেল কিন্তু আমাদের মোটামুটি কন্ডিশনের বিষয়। তো এখন যেহেতু ট্রান্সফরমার আছে, তাহলে আমরা সার্কিটটাকে একটা কাজ করতে পারি, ইজি বানাই ফেলতে পারি, তাইলে আমাদের ক্যালকুলেশন করাটা ইজি হবে। তাহলে এই সার্কিটটা দেখতে ধরেন এরকম বানাই ফেললাম, মানে সব কিছুকে এক সাইডে নিয়ে আসলাম। তো এক সাইডে আসার ক্ষেত্রে আমরা মনে মনে ধরে নিলাম যে এন এর মানটা হাই। এটা আপনি চাইলে লো ধরে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যেটাই ধরে নেন না কেন, ফাইনাল অ্যান্সার সেমই আসবে। আমি মনে মনে ধরে নিলাম যে এন এর ভ্যালু 1-এর থেকে বড়। এটা খাতায় লেখার দরকার নেই, এটা আপনি মাথায় রাখেন। আপনি মনে মনে ধরে নিচ্ছেন যে এন এর ভ্যালু 1-এর থেকে বড়। এন এর ভ্যালু যদি 1-এর থেকে বড় হয়, তাহলে এই পাশে যখন আমরা এইটাকে রেফার করে নিয়ে আসব, তার মানে সেটা অবশ্যই কি হবে, আমাদের কমায় নিয়ে আসতে হবে। অথবা এই পাশের যে ভ্যালুটা আছে সেটাকে যদি এই পাশে আনি, তাহলে সেটাকে বাড়ায় নিতে হবে। তার মানে এক কথায়, এই যে এই পুরো সার্কিটটা যদি আমরা প্রাইমারিতে দেখতাম, প্রাইমারির দিকে যদি তাকাইতাম, তাহলে সার্কিটটা হতো এইরকম। যেহেতু জেড এল কে আমরা রেফার করে নিয়ে আসলাম, এখানে জেড এল এর নাম আমরা এখন জেড এল প্রাইম দিয়ে দিলাম। এটা হচ্ছে জেড 2, এটা হচ্ছে জেড 1, আর এটা হচ্ছে সে 1 0 ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটটা দেখতে এমন হবে। তাহলে এইটার আমরা কি করব, থেভেনিন। থেভেনিন করার মানে কি, এই যে দুইটা পয়েন্ট আছে অথবা এই টার্মিনালটা আছে, এই টার্মিনালের রেসপেক্টে আমরা জেড থেভেনিন বের করব, এই টার্মিনালের রেসপেক্টে আমরা ভি থেভেনিন বের করব। তো এইটাকে যদি আমরা খুলে ফেলি, দেন জেড থেভেনিন বের করার ক্ষেত্রে কি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স ডিঅ্যাক্টিভেট করে দিলাম, তারপরে কারেন্ট সোর্স ওপেন। এইটা হচ্ছে সেই সার্কিট। তাহলে জেড থেভেনিন দেখেন কত, জেড 1 + জেড 2।
Z1 প্লাস Z2 করেন, এই যে এটা এটা যদি যোগ করেন 5 আর 5-এ 10 প্লাস Z10, এই হয়ে গেল আমাদের জেড থেভেনিন। এখন জেড এল এর রেজিস্টিভ মানে রেজিস্টিভ যে মান সেটা তো ফিক্সড, তাহলে কিন্তু আর আমরা এই কন্ডিশন আসলে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না, ফিক্সড যেহেতু দিয়ে ফেলছি। তাহলে আমরা কি করতে পারি, এইসবে আর কিছু আসবে না, সরি আমি এখানে যেটা লিখছিলাম সেটা হচ্ছে আর এল যদি হয় ভ্যারিয়েবল কিন্তু এক্সেল নোন, সেটার ক্ষেত্রে এটা হবে। এই নোন থাকলে তো এটা আর বের করার আসলে কোনো দরকারই নাই, আর এল আসলে এটা আর করার কোনো প্রয়োজন পড়বে না, যেহেতু আমাদের আর এলটা দেওয়াই আছে। তাহলে তো এই কন্ডিশন অ্যাপ্লাই করার আসলে কোনো প্রয়োজন নাই, আর এল ফিক্সড, এখানে তো বের করার প্রয়োজন হচ্ছে না। বের করার প্রয়োজন হচ্ছে কার, বের করার প্রয়োজন হচ্ছে এক্স যে পার্টটা আছে তার। সেটার ক্ষেত্রে আমরা কনজুগেট সিস্টেমে যেতে পারবো। সেটা হচ্ছে, এটা হচ্ছে দেখেন আর থেভেনিন ভ্যালু, এটা হচ্ছে এক্স থেভেনিন ভ্যালু। যেহেতু এটা এক্স থেভেনিন প্লাস J10, তাহলে এইটার যে রিয়াক্টিভ পার্ট আছে সেটা হবে -J10। এটা নর্মাল জিনিস। তাহলে জেড এল প্রাইম সমান কত হবে, আর এল প্রাইম -J10। কেন? কারণ ওই যে কন্ডিশন, যে লোড, এই লোডের রেজিস্টিভ একটা পার্ট থাকবে, বাট যেহেতু রেজিস্টিভ পার্ট দেওয়া আছে, এটাকে রেফার করলে কি হবে সেটা আমরা এমনিতেই জানি। তো এটা আর আমরা কোনো কন্ডিশনে ফেলবো না, কারণ এটা তো দেওয়াই আছে। আর রিয়াক্টিভ পার্টটা আননোন, সেটা জাস্ট এটার কনজুগেট করে দিলেই হবে -J10। এখন দেখেন এ আছে এই সাইডে, এই জন্য আমরা -J10 নিলাম। বাট যেটা বের হলো এটা কিন্তু জেড এল প্রাইমের মান বের হলো, আমাদের কিন্তু জেড এল এর মান বের করতে হবে। আচ্ছা, এর সাথে কিন্তু কিছু একটা আছে, এটা দেখে বুঝতে পারলাম যে এখানে আসলে মাইনাস হবে, তার মানে এটা হচ্ছে সেই -X লোড। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি জেড এল এর কনসেপ্ট আসলো। এবার একটু খেয়াল করেন আর এল জিনিসটা কি। আর এল মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেই আর এলটা আছে, মানে আর এল প্রাইম, অ্যাকচুয়ালি যে আর এলটা আছে তার সাথে এন স্কোয়ারটা ভাগ করে দেবো, তার মানে এক কথায় এন স্কোয়ার দ্বারা ভাগ করে দেবো। এখন কথা হচ্ছে আচ্ছা এক মিনিট, এন স্কোয়ার দ্বারা ভাগ হ্যাঁ ঠিক আছে, এন স্কোয়ার দ্বারা ভাগ কেন করতেছি, আমরা মনে মনে এইটাকে একের থেকে বড় ধরে নিছিলাম, তার মানে এই সাইডটা সেই হিসাবে লো। আর কোনো ভ্যালু যখন লো সাইডে রেফার করতে হয়, এই যে 125কে যখন রেফার করে লোতে আনবো, তাহলে মানটা কমাতে হয়। মানটা কিভাবে কমাতে হয়, একটা বড় সংখ্যা দ্বারা ভাগ, এবং ইম্পিডেন্সের রেফার করতে রেশিও স্কোয়ার দ্বারা ভাগ করতে হয়, এটা মোটামুটি সবাই জানেন, -J10। তাহলে দেখেন এইটাই অ্যাকচুয়ালি কি, আর এল বাই এন স্কোয়ার, এইটাই হচ্ছে আমাদের সেই রেজিস্টিভ পার্ট। তো এইটার সাথে আমরা বলতে পারি যে এই জিনিসটা আসলে কত হবে, 125/n²। কিন্তু দেখতেছি জেড থেভেনিনের যে এইটা আর এইটা, দেখেন এইটা কিন্তু এখন আননোন, কারণ এনটা আননোন আমাদের। যেহেতু এটা আননোন, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এইটাকে আমরা এখন 10-এর সমান বলে দিতে পারি, কারণ এটাকে চাইলেই 10 বানানো যায়। এন যেহেতু আননোন, ফিক্সড কিন্তু বলা যাচ্ছে না এখানে, তাহলে আমরা এটাকে চাইলেই কি বলতে পারি, 10 বানাই ফেলতে পারি। তার মানে আর এল মানে হচ্ছে 125 ডিভাইডেড বাই এন স্কোয়ার, এটা হচ্ছে 10। আমাদের উদ্দেশ্য হচ্ছে এন বের করব। তাহলে এন সমান কত হবে, এন এই পাশে গেল, তাহলে এটা হয়ে গেল 125/10 ইন্টু এত, করে দিলে কিন্তু আমাদের এন এর মানটা চলে আসতেছে। এন পাইলে আমরা জেড এল ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে √125/10, তাহলে এটা আসতেছে হচ্ছে 3.535। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এন এর মান চলে আসলো। এরপরে আমাদের জেড এল এর মান বের করতে হবে। তো জেড এল এর একটা পার্ট তো আমরা জানি, এই যে 125, আর একটা পার্ট বের করতে হবে। এটা আমরা মানে এত কষ্টও করা লাগবে না, একটু খেয়াল করে দেখেন তো, জেড এল প্রাইম যেটা আছে আর জেড থেভেনিন যেটা আছে, যেহেতু সবই আননোন, তাহলে আমরা জেড এল প্রাইম সমান জেড থেভেনিন কনজুগেট লিখতে পারি। কনজুগেট মানে কি, জেড থেভেনিন যা হবে জেড এল প্রাইম তার কনজুগেট নেব, তার মানে এই যে এখানে 10, এটা +10 আছে, তাহলে -10। খেয়াল করে দেখেন জেড এল প্রাইমটা 10 - 10, একই রকম দেখতে না, এখানেও যা এখানেও তাই। তাহলে এটাকে যখন রেফার করব জেড এল, সেটাও একই রকম দেখতে হবে, তার মানে এখানে যা থাকবে এখানেও তাই থাকবে।
তাহলে জেড এল সমান হবে 125 মাইনাস জে 125। তাহলে জেড এল সমান 125 মাইনাস জে 125 ওহম, এটা হচ্ছে অ্যান্সার। এখন অনেকে বলতে পারেন ভাই এত কিছু চিন্তা ভাবনা আমি করতে পারবো না, ক্যালকুলেশন দেখান। ক্যালকুলেশনও করা যাবে, কোনো সমস্যা নাই। এটা এন এর ভ্যালু, তো আমরা বলতেছি এটা হাই সাইড। অবশ্য এতক্ষণ পর্যন্ত মনে মনে ধরতেছিলাম, আর এখন আমরা শিওর হয়ে গেলাম যে এটা হাই সাইড, কারণ দেখেন এন এর মানে এত আসছে, তার মানে আসলে আমরা যেটা মনে মনে ধরছিলাম সেটা সঠিক। এখন বলতে পারেন যে ভাই আমরা মনে মনে হাই কেন ধরবো, লো তো ধরতে পারতাম। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি এই সাইডটাকে যদি মনে মনে লো ধরতেন, ক্যালকুলেশন করার পর আলটিমেটলি এন এর মান এতই আসতো, তখন বুঝে যাইতেন যে এই পাশটা আসলে লো না, এই পাশটা আসলে হাই। তো তখন তো আমরা বুঝেই ফেলছি এটা হাই। তাহলে এটা হাই মানে কি? হাই মানে হচ্ছে জেড এল প্রাইমের সাথে এন স্কোয়ার গুণ করে দিতে হবে। তাহলে আমরা যে এনটা পেলাম, এই যে এটা এন, এটা কিন্তু এন এর ভ্যালু, তাহলে এন স্কোয়ার ইনটু কি করে দেবো, জেড এল প্রাইমের সাথে গুণ করে দেবো। তো বুঝতেই পারতেছি দুইটা 10, তার মানে একটা 10 গুণ করে দিলে তো বোঝা যাবে যে এখানে কত হবে আর এখানে কত হবে, এখানেও যা আসবে এখানেও তাই। তাহলে 10 গুণ করে দিলাম, এই যে দেখেন 125। তার মানে এই 10-এর সাথে গুণ করে, মানে এক কথায় এই 10কে রেফার করলেও 125 হয়, এই 10কে রেফার করলেও 125 হয়। ওইটা দিয়েও কিন্তু আপনি ইজিলি বের করে দেখাই দিতে পারেন যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমরা এখান থেকেই সূত্রটা এইভাবে মনে রাখতে পারি যে জেড এল সমান এন স্কোয়ার জেড এল প্রাইম। এইটাই মূলত অ্যাপ্লাই করে দিলে আমাদের কাজ শেষ। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি আমাদের এইটার সমাধান। আচ্ছা, এইটা আসেন, এইটাতে আমাদের একটু জটিল টাইপ জিনিস দেওয়া আছে। তো খেয়াল করেন, ইনপুট যখন আমাদের পজিটিভ, তখন তো এই ডায়োড অন হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ইনপুট যদি পজিটিভ হয় এই ডায়োড প্রথম থেকেই দেখেন উল্টা কানেক্টেড। এখানে মান যতই হোক না কেন আমাদের এই ডায়োডটা কিন্তু আসলে কোনো কাজ করবে না। তাহলে পুরো পজিটিভ সাইকেল এই ব্রাঞ্চটা অফ, মানে পুরোটা সময় ধরে পুরোটা পজিটিভ সাইকেলে এই ব্রাঞ্চটা কিন্তু আমাদের অফ, এটা কিন্তু কাজ করবে না, এই ব্রাঞ্চটা অন হবে। এখন আমরা এই ব্রাঞ্চটা অনের ক্ষেত্রে একটা কাজ করি, অফ যখন আসে তখন অ্যাকচুয়ালি এই প্রান্তে কত ভোল্টেজ পাচ্ছে সেটা বের করে ফেলি। তাহলে দেখেন এটা যদি অফ থাকে, মানে যে এইটুকু ধরেন আমরা ওপেন করে দিলাম অফ, তাহলে তখন ইনপুটের সাথে এটার আর কোনো কানেকশন নাই। এখানকার ভোল্টেজ পাবে এই পজিটিভ ডিসি যে ভোল্টেজটা 15 আছে সেটা থেকে। তাহলে এটা যেহেতু সিরিজ, ইজিলি একটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 5 ভোল্টেজ। মানে যে 110-এর অ্যাক্রসের ভোল্টেজটাই হচ্ছে ভিএক্স, এই যে ভিএক্সটা কিন্তু এটা। ওকে, তাহলে আমরা পেলাম 5 ভোল্টেজ। এই পাঁচটা এবার একটু খেয়াল রাখেন। এই পাঁচটা মানে হচ্ছে এই ডায়োড যখন অন হয়ে যাবে, তাহলে এই 5-এর সাথে এই যে এটা কি প্লাস, এটা -0.7, তাহলে এই 5-এর সাথে 0.7 যোগ হয়ে এখানে ভোল্টেজ কত পাবে, 5.7। তার মানে তখন আউটপুট হবে 5.7। এইখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? সেটা হচ্ছে যখন ডায়োডটা অন হয়ে গেল, তখন এই প্রান্তে কি শুধু এই 15ই ভোল্টেজটা পাবে, মানে 15-র জন্যই কি শুধু কারেন্ট ফ্লো করতেছে? ইনপুট তো এখন কানেক্টেড। আগের বার না ইনপুট কানেক্ট ছিল না, কিন্তু এখন তো ইনপুট কানেক্টেড। তার মানে এইখানে শুধুমাত্র ডিসি কন্ট্রিবিউট করতেছে এরকম না, এসিও তো কন্ট্রিবিউট করতেছে। তাহলে এইখানে আমি যে বলতেছি 5 পাবো, সেটা ডিসির জন্য পাবো, এসির জন্য তো কিছু পাবো। অ্যান্ড এসি যেহেতু সাইনোসয়েডাল, তাহলে অবশ্যই এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো, যেহেতু রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ, তাহলে সেখানেও এসির জন্য যতটুকু পাবো ততটুকু সাইনোসয়েডালই হবে। সেটা কেন কাউন্ট করতেছি না, এটা একটা খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, সেটা কাউন্ট করতেছি না, তার প্রধান কারণ হচ্ছে এই যে রেঞ্জটা দেখেন, এইখানে এসিতে এইখানে একটা ড্রপ হবে। এটা তো এমনিতেই ডিসি মানে 0.7 ফিক্সড, এটা তো আর কোনো ইয়ে না। এইখানে যে ড্রপটা হবে সেটাও কিন্তু এসির জন্য পাচ্ছে, ডিসির জন্য তো আমরা আলাদা বের করেই ফেলছি যে 5 ভোল্টেজ এর অ্যাক্রসে। এসির জন্য যখন পাবো, এসির একটা পার্ট এখানে ড্রপ হচ্ছে, আর একটা পার্ট কিন্তু এখানে ড্রপ হবে। কিন্তু 110 ওহম 10 কিলো ওহমের তুলনায় খুবই নগণ্য। তার মানে ইনপুটের বা যে এসি সিগন্যালটা আছে এইটার মোস্ট অফ দা ভোল্টেজ এইখানেই ড্রপ হয়ে যাবে। এখানে ড্রপের পরিমাণ এতই নগণ্য যে আমরা ওইটাকে চাইলে ইগনোরই করে ফেলতে পারি। এখন আমরা একটু দেখি যে আসলেও এটা নগণ্য কিনা। অ্যাকচুয়ালি যখন এটা অন হয়ে যাবে, তখন কিন্তু কনস্ট্যান্ট 5.7 পাওয়ার কথা না, সাইনোসয়েডাল মিক্সড পাওয়ার কথা। সেটা কত আমি একটু ক্যালকুলেশন করে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কেন আমরা এরকম
অ্যাপ্রক্সিমেটলি 5.7 কে কনস্ট্যান্ট ধরতেছি এই সিচুয়েশনে। তাহলে আমরা এটা অন করে দিলাম। অন করে যদি দিই, এইটার নাম ধরেন দিলাম ভিএক্স, এবং আমি এখন আর এটাকে 5 ভোল্টেজ বলতে পারতেছি না, কারণ এখানে এসিরও কন্ট্রিবিউশন আছে, ডিসিরও কন্ট্রিবিউশন আছে। এটা যদি ভিএক্স হয়, তাহলে এটা অবশ্যই হবে ভিএক্স প্লাস 0.7। এটা অফ, তার মানে এই দিক থেকে কারেন্ট যাবে না, পজিটিভ সাইকেলের কথা বলতেছি, এদিক থেকে কারেন্ট যাবে না। তাহলে এই পয়েন্টের কথা যদি বলি, এই যে একটা ব্রাঞ্চ, এই যে একটা ব্রাঞ্চ, এই দুইটা ব্রাঞ্চ কিন্তু আমরা পেলাম। এইখানকার কথা যদি হিসাবে আসি, দেখেন এইদিকে কারেন্ট নাই, তার মানে এই কারেন্টটাই মেইনলি এই দিক দিয়ে আসতেছে। এই যে এই কারেন্টটাই এই দিক দিয়ে ঢুকবে, এদিকে তো কারেন্ট যাচ্ছে না, তাহলে এইটাই এসে এদিক দিয়ে যাবে। এই কারেন্টটা কত? এই যে এই কারেন্ট আই, এটা কত? ভিআই মাইনাস এত ডিভাইডেড বাই 10। 10 কিন্তু কিলো ওহম, এটা খেয়াল রাখতে হবে। এত। আর ভিএক্সটা কত? ভিএক্স অবশ্যই আমরা বলতে পারি ভিএক্স হচ্ছে 110 ইন্টু এর কারেন্ট। এখন তার এই কারেন্ট, এই আই কারেন্টটা বলতে পারতেছে না, যে এটার একটা বিষয় আছে। তাহলে ভিএক্স সমান কত বলতে পারি? আমরা এখানে আর একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, ভিএক্স মাইনাস 15 বাই এত প্লাস ভিএক্স বাই এত, আর এই কারেন্টটা আসতেছে। তাহলে আমরা এইখানে যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএলটা দাঁড়াবে এরকম, যে মাইনাস আই প্লাস ভিএক্স মাইনাস 15 ডিভাইডেড বাই 220, কিন্তু যেহেতু কিলো নিতে হবে, এটা 0.220 করে দিতে হবে, প্লাস ভিএক্স বাই 110, তার মানে 0.11 করে দিতে হবে, ইকুয়াল 0। এখন আরো ডিটেলস আমরা করতে পারি, বাট আমি চাচ্ছি যে এইটার ম্যাক্সিমাম মানও যদি আমরা নেই, তাহলে এই যে এইটার ড্রপ, এটা ম্যাক্সিমাম কত আসে সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। এই কারণে আমরা ম্যাক্সিমামটা এখানে বসাই দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে আপনারা আইডিয়া পাবেন যে ভ্যারিয়েশনটা কত। আমি বলতেছি যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি করি, তাহলে সাইনোসয়েডালের হিসাব হবে, এবং ভিএক্সটা 5 ভোল্টেজ, মানে 5 ভোল্টেজ হবে, সাইনোসয়েডালের হিসাব হবে না। তখন ভিএক্সটা হবে 5 ভোল্টেজ, কারণ আমরা সাইনোসয়েডালকে টোটালি ইগনোর করে দিচ্ছি। মানে আমরা মনে মনে কল্পনা করে নিচ্ছি যে ইনপুটটা টোটালি এখানে ড্রপ হচ্ছে, আউটপুটের এখানে আর আসতেছে না। আউটপুটে কেবলমাত্র আমরা 5 যোগ 0.7 পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি, আর এটা হচ্ছে এক্সাক্ট। এক্সাক্টে কত আসে একটু দেখেন। আমি এক্সাক্টের ম্যাক্সিমামটা দেখাচ্ছি, লোয়েস্টটা তো ই করাই যাবে, ম্যাক্সিমামটা দেখাচ্ছি। অর্থাৎ আমাদের ইনপুট যদি 18 বসাই, তাইলে আমাদের এই ভিএক্স এর মানটা কত আসতেছে এটা একটু খেয়াল করেন। তাহলে এখানে আমি মানটা বসাই দিই। আইটা প্রথমে বের করে আচ্ছা, আই মাইনাস আই, আমি একে একে তুলি। মাইনাস আই মানে কত? এই যে এটা ভি আই এর জায়গায় এখন আমরা ম্যাক্সিমামটা অর্থাৎ 18 বসাই দেব, মাইনাস ভি এক্সটা আননোন, আমি এক্স লিখে দিলাম, -0.7 ডিভাইডেড বাই 10, এটা গেল এই যে আই এর পার্টটা, প্লাস ভি এক্স -15, তো ভি এক্স কে আমরা এক্স কল্পনা করলাম, -15 ডিভাইডেড বাই 0.22 প্লাস ভিএক্স ডিভাইডেড বাই 0.11 ইকুয়াল 0। এটা করলে কিন্তু আমাদের ভিএক্স এর ভ্যালুটা পাবো, যে ম্যাক্সিমাম ইনপুটের জন্য কত আসে। দেখেন কত আসতেছে, 5.089। তার মানে ভ্যারিয়েশনটা খুবই কম। যেখানে আমরা ইনপুটকে যদি ইগনোর করি, তাহলে মান আসতেছে 5, আর ইনপুটকে যদি কাউন্ট করি, তাহলে ম্যাক্সিমাম আসতেছে হচ্ছে 5.089। এই ভ্যারিয়েশনটা যেহেতু খুবই কম, এই কারণে এই প্রশ্নটা যেই বই থেকে আসছে, ফ্লয়েড, সেইখানে সাধারণত যদি রেঞ্জটা এরকম কিলো ওহম ওহম এরকম থাকে, তাহলে আসলে ইনপুটের যেই সিগন্যালটা আছে সেটাকে, এইখানকার ড্রপ মানে এক কথা ইনপুটকে না, এইখানকার ড্রপকে ইগনোর করা হয়, ইনপুটের জন্য যে ড্রপটা পাচ্ছে সেটাকে ইগনোর করা হয়, শুধুমাত্র ডিসিটটা কাউন্ট করা হয়। আশা করি এটা বুঝতে পারছেন যে কেন আমরা অ্যাপ্রক্সিমেটলি এইখানে ইনপুট সিগন্যালের ড্রপটা ইগনোর করতেছি। কারণ 10 কিলো ওহমের তুলনায় 110 ওহমের ভোল্টেজ ড্রপ খুবই নগণ্য। এই কারণে এটাকে আমরা ইগনোর করে ফিক্সড, এখন যদি ইগনোর করতেছি তাহলে আমরা ফিক্সড কত বলে দিতে পারি, এটা 5, আর এটা 0.7 যোগ করলে 5.7। আমরা বলতেছি পজিটিভ সাইকেলে
ইনপুট যখন 5.7 এর সমান বা বড়, তখন আমাদের আউটপুট হবে কনস্ট্যান্ট 5.7 ভোল্টেজ, যেটা এই যে আমাদের এখানে দেখানো হয়েছে, যে আমাদের যে আউটপুটটা, সেটা এই যে ইনপুট যখন 5.7 এর বড়, তখন আউটপুট হয়ে গেছে কনস্ট্যান্ট 5.7। আমি এই মাঝের বিষয়গুলোকে পরে দেখাচ্ছি। এটা গেল পজিটিভ সাইকেল। নেগেটিভ সাইকেলে তো এই ডায়োড অফ, টোটালি বাদ, এই ডায়োড কাজ করবে। তাহলে নেগেটিভ সাইকেলে দেখেন এই ডায়োডটা আছে। তো এইটার ক্ষেত্রে যদি আমি P2N কাউন্ট করি, মানে এই যে এইটা যদি কাউন্ট করি, তাহলে কি আসে দেখেন, এই যে 10 প্লাস 0.7 প্লাস 10i, ভিআইটাকে আমরা সবসময় এইভাবে কাউন্ট করব, প্লাস ভিআই ইকুয়াল 0। তাহলে 10i সমান কত, মাইনাস ভিআই মাইনাস 10.7। যেহেতু P2N কারেন্ট বলতেছি, তাহলে এটা সবসময় কি হবে, পজিটিভ হবে। ডায়োড অন হওয়ার শর্তই হচ্ছে P2N কারেন্টটা পজিটিভ হবে। তাহলে এটা পজিটিভ হওয়ার মানে এই জিনিসটাকে পজিটিভ হইতে হবে, এটাকে পজিটিভ হইতে হবে। তাহলে এটাকে যদি আমরা সমানের ওই পাশে পাঠাই দিই, তাহলে ভিআই কত, -10.7। তার মানে ইনপুট যদি -10.7 এর ছোট হয়, তাহলে আউটপুট অন হবে, মানে ডায়োডটা অন হবে। ডায়োড অন হলে দেখেন এই যে আউটপুট ভোল্টেজ কত, এটা এটা কত, -0.7 -10, তখন আমাদের আউটপুট হয়ে যাবে হচ্ছে -10 ভোল্টেজ। আর দুইটা ব্রাঞ্চই অফ হয়ে যাবে কখন, মিডিল কন্ডিশন। মিডিল কন্ডিশন মানে কত, ভিআই নিলাম, এখানে যা দেখবো তার উল্টা লিখবো। ইনপুট -10-এর ছোট, তাহলে এখানে হয়ে যাবে -10-এর বড়, মানে 10.7। আর এখানে দেখতেছি ইনপুট 5.7 এর বড়, এখানে উল্টাই দেব, তাহলে এটা হয়ে যাবে 5.7 এর ছোট। এটা হচ্ছে অফের কন্ডিশন। তার মানে ইনপুট যখন -10-এর বড়, 5.7 এর ছোট, তখন সবাই অফ। সবাই যদি অফ হয়, তাহলে এই ব্রাঞ্চও নাই, এই ব্রাঞ্চও নাই, তাহলে কারেন্ট চলার আর কোনো জায়গা নাই। তখন আমাদের আউটপুট কি হবে, ইনপুটের সমান হয়ে যাবে, তখন কোনো ভোল্টেজ ড্রপ হওয়ার আর সুযোগ নাই। তাহলে ভি আউটপুট সমান হচ্ছে ভিআই। এই কারণে দেখেন, এই যে সেই পয়েন্ট, এইখান থেকে এই পয়েন্টটা একটু খেয়াল করে দেখেন, মানে যে এইখান থেকে এই পয়েন্ট আর এখান থেকে এই পয়েন্ট, এটা হচ্ছে এমন জায়গা যেখানে আমাদের ইনপুটটা, এই যে ডট, যে ইনপুটটা, ইনপুটটা হচ্ছে -10.7 এর বড় কিন্তু 5.7 এর ছোট। এই কারণে দেখেন একদম ইনপুটের সমান হয়ে গেছে, এই যে ডটটা দেখেন মিলে গেছে। আর যখনই ইনপুটটা আবার -10-এর নিচে চলে আসে, যে ইনপুট দেখেন -10-এর নিচে, মানে 10.7, তখন আউটপুট কনস্ট্যান্ট -10 পাচ্ছি। তো এইটাই হচ্ছে আমাদের আউটপুট ওয়েভফর্ম। আশা করি এখানে দুইটা কোশ্চেনের অ্যান্সারই পাইছেন, যে কেন ইনপুট কানেক্টেড হওয়ার পরেও আমরা এটাকে সাইনোসয়েডাল না নিয়ে কনস্ট্যান্ট নিলাম। এটা অবশ্যই আমরা সাইনোসয়েডাল নিতাম যদি এই ভ্যালুটা 110 ওহম না হয়ে, ধরেন 5 কিলো ওহম, 7 কিলো ওহম, অথবা 2-3 কিলো ওহম দিলেও হয়তো থাকতো। আর এইটা যদি আমরা দেখাইতেও চাইতাম, এখন ধরেন আপনি বললেন যে ভাই ঠিক আছে বুঝলাম, আমরা পরীক্ষার হলে এটা করব, বাট অ্যাকচুয়ালি যদি এটা দেখাতে চাইতাম, তাহলে কি হতো, তাহলে হতো এরকম। এটার এক্সাক্ট সার্কিটটা আমি দেখাই, এই সার্কিটটা হতো এরকম। এই যে এটা হতো এরকম, এই যে পিক ভ্যালু না, এই পিক ভ্যালুটা কত হতো, খেলা সেখানে কত বের করছিলাম, 5.089। এই যে এত, এতর সাথে 0.7 যোগ করেন, 5.789। তাহলে এই পিক ভ্যালুটা হতো হচ্ছে 5.7, এই যে এই পিক ভ্যালুটা হতো 5.789। তাহলে এইটা দিতাম এইরকম। বাট যেহেতু এই যে এই কার্ভটা দেখেন, মানে অলমোস্ট এইটা এটা সেম, 5.7 আর 5.789-এর পার্থক্য তো খুব বেশি না। ফলে দেখা যাবে যে আমরা যদি আরো সূক্ষ্মভাবে দেখি, এই গ্রাফটা হয়তো আরো এরকম ভাবে হবে। তার মানে সেটাকে অলমোস্ট আমরা কনস্ট্যান্ট হিসাবেই কাউন্ট করতে পারি। কিন্তু যদি এমন হতো যে এই ভ্যালুটা 110 না হয়ে, মানে 110 ওহম না হয়ে 5 কিলো ওহম হলো, তখন দেখা যেত যে এই ডিফারেন্সটা অনেক বেশি আসতো। যেমন আমি একটু দেখাই, এই জিনিসটা বলি তাহলে বুঝতে পারবেন ভালো। এটা 110 ওহম না হয়ে মনে করেন যে হচ্ছে 5 কিলো ওহম, এটা মনে করেন 10 কিলো ওহম, কথার কথা। তাহলে তখন আমাদের আয়টা আসতো এরকম, ধরেন 18 মাইনাস ভিএক্সটা তখন কত, আচ্ছা ভিএক্সটা তো আননোন, -0.7 ডিভাইডেড বাই 10 প্লাস
ভি এক্সটা হচ্ছে আননোন, মাইনাস এটাকে আমরা 10 কিলো ওহম, সরি এটা তো 15, ডিভাইডেড বাই এটাকে 10 কিলো ওহম ধরতেছি, এটাকে 5 কিলো ওহম ধরতেছি। ওটা অন্য কিছু হতে পারতো, আমি জাস্ট মনে মনে ধরতেছি আর কি। এটা কি কোনোটা করছি? আচ্ছা, এটা মনে হচ্ছে মান একটু বেশি হয়ে গেছে, তার মানে এটা আমাদের 18-তে আসলে হতো না, তখন ইনপুট ভোল্টেজটা একটু বেশি দেওয়া লাগতো, কারণ এই যেহেতু মান বেশি নিয়ে নিছি তো। আচ্ছা, এটাকে আমরা 10 না ধরে এটাকে ধরলাম 5, এটাকে ধরলাম 2.5। দেখি তাহলে কি আসে, কারণ এগুলো আসলে খুব সূক্ষ্ম জিনিস তো, হিসাব কিতাব করে মান বসাইতে হয়। এবার দেখেন আসছে 2.54। 2.54 আসছে ভি এক্স এর ভ্যালু। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, যেহেতু আমরা মান চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, চেঞ্জ তো অর্ধেকই করছি, তাইলে তো আমাদের মান 5-এ আসার কথা। 5 ইনপুট তখন অ্যাকচুয়ালি এটার মনে হচ্ছে উল্টা হয়ে যাচ্ছে, কারেন্টের ড্রপ, কারণ এখানে ভুলটা করছি কোথায়, যে এখানে একটা সামনে মাইনাস আছে। 6.757, এখন কিন্তু দেখেন ডিফারেন্স অনেক বেশি আসছে। আগেরটা কিন্তু আসছিল খুব অল্প, 5.089। 5 আর 5.089 খুব বেশি পার্থক্য না, কিন্তু 5 আর 6.757 একটু পার্থক্য হয়ে গেছে। এর সাথে যখন আবার আমি 0.7 যোগ করব, তখন এটা হয়ে গেল কিন্তু 7.457। ভালো করে বুঝেন, 7.457। একটা ছিল 5.7 আর একটা হচ্ছে 7.457। তাহলে তখন কিন্তু আমাদের এই যে গ্রাফটা এরকম হয়ে যায়। তো এবার আপনি এইটার কিলো ওহম আরো বাড়াইতে থাকেন, দেখবেন যে এই মানটা আরো বাড়তে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন যে কখন আমরা অ্যাপ্রক্সিমেটলি নিতে পারবো আর কখন আমাদের এক্সাক্ট করতে হবে। এখানে যেহেতু ভ্যারিয়েশনটা খুব কম, এই জন্য আমরা অ্যাপ্রক্সিমেটলি 5.7 কনস্ট্যান্ট দিয়ে দিছি। আশা করি এই প্রশ্নটা নিয়ে সবাই মোটামুটি বুঝতে পারছেন। পরীক্ষার হলে আমরা অ্যাপ্রক্সিমেটই করব, কারণ এত স্পেস, এত টাইম আমাদের হাতে আসলে থাকে না যে আমরা এক্স্যাক্টলি করবো। এটা শেখার জন্য আপনি শিখে রাখলেন, কারণ এমনও হতে পারতো যে পরীক্ষার হলে এটা ওহম না দিয়ে দুইটাই কিলো ওহম রেঞ্জ দিল, তখন কিন্তু এক্স্যাক্টলি করা করা লাগতো। আচ্ছা, এবার আসি এটা। এটা আমাদের হচ্ছে একটা ট্রানজিস্টর দিয়ে আমাদের ওই এসি এটা করা লাগতেছে, এখানে এই যে জিএম বের করতে বলতেছে, পাই মডেল এই সেই দিয়ে বলতেছে। তো বিটা অনেক হাই যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে সব সময় আমরা কি করব, বিটাকে ধরে নেব হচ্ছে ইনফিনিটি আকারে ধরে নেব। এই ক্ষেত্রে এত কিছু আসলে না লিখলেও চলবে, হাই লিখে দিলে বাই ডিফল্ট আমরা কি করতে পারি, বিটাকে ইনফিনিটি ধরার মানে হচ্ছে আমরা আইসি আর আইই এই দুইটাকে সমান ধরে নিতে পারবো। যেহেতু বিটা ইনফিনিটি, তার মানে আইবির মান খুবই নগণ্য, মানে মাইক্রো বা ন্যানো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ, সরি অ্যাম্পিয়ার রেঞ্জের ইয়েতে চলে যাবে। তাহলে আমরা ধরে নিতে পারি কি আইসি আর আইই হচ্ছে অলমোস্ট সমান। এখান থেকে যে কারেন্টটা আসতেছে, এখান থেকে সেম কারেন্ট আসছে, সেটা কত প্রশ্নেই দেওয়া আছে, যে এটা হচ্ছে দেখেন এমিটার, এটা দেওয়া আছে 0.5, তার মানে অবশ্যই এটা কত হবে, 0.5 মিলি অ্যাম্পিয়ার। এবার প্রশ্নে বলতেছে ভিসির মান নির্ণয় করতে হবে। ভিসি কোনটায়, যে এটা ভি নটটাই অ্যাকচুয়ালি ভিসি, 5 থেকে এই ড্রপটা বাদ দিলে হবে ভিসি। তাহলে ভিসি সমান কত, 5 মাইনাস ড্রপ হচ্ছে 7.5, 0.5 করলে যা আসে তাই। 7.5 গুণ 0.5, এটা করলে আসতেছে দেখেন 1.25 ভোল্টেজ। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরেরটা বলতেছে ডিসি ভোল্টেজ এট দ্য কালেক্টর, ওকে বের করলাম। ট্রান্স কন্ডাক্টেন্স জিএম, জিএমটা কত, এটা আমি একটু শর্টকাটে মনে রাখি এইভাবে, যে রেজিস্ট্যান্স আর সমান ভি বাই আই, তাহলে কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা, তাহলে কি হবে আই বাই ভি। তাহলে কন্ডাক্টেন্স হবে আই বলতে এখানে আইসি মনে রাখবেন, আইসি বাই ভি হচ্ছে ভিটি।
এই ভিটি জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের ডিপেন্ড করে হচ্ছে সিচুয়েশনের উপরে। যদি ওর ইনফরমেশন বলা থাকে তাহলে আমরা ওই ইনফরমেশন দিয়ে বের করব। আর যদি কিচ্ছু না বলা থাকে তাহলে আমরা কনস্ট্যান্ট আকারে হচ্ছে 25 মিলিভোল্ট ধরে নিব। আচ্ছা, এইখানে 1 মিনিট। আচ্ছা, এইখানে একটা ইনফরমেশন কোশ্চেনে আসলে মিসিং হয়ে গেছে। সেটা হচ্ছে কোশ্চেনে আমাদের টেম্পারেচার দেওয়া ছিল 300 কেলভিন। যাদের কাছে এই বইটা আছে তারা এটা একটু চেঞ্জ করে নিয়েন। সেটা হচ্ছে কোশ্চেনে আমাদের টি এর ভ্যালুটা দেওয়া ছিল হচ্ছে 300 কেলভিন, এবং বাকি ইনফরমেশনগুলো মোটামুটি আসলে ফিক্সড। এই জিনিসটা যদি দেওয়া থাকে তাহলে আমরা ভিটি কে 25 মিলিভোল্ট অথবা 26 মিলিভোল্ট এরকম ফিক্সড ধরে নিতে পারবো না, আমাদের ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। সেটা কত? সেটা হচ্ছে ভিটি সমান কেটি বাই কিউ। কে কত? কে হচ্ছে আমাদের 1.38 ইন্টু 10⁻⁻23। এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা আমাদের মুখস্থ থাকতে হবে। ইন্টু টি হচ্ছে টেম্পারেচার 300, কিউ হচ্ছে কুলম্ব ইলেকট্রনের চার্জ, এটাও আমাদের মুখস্থ 1.6 10⁻⁻৯। এটা করলে যত আসবে ততই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে ভিটির ভ্যালু। আর যদি টেম্পারেচারটা প্রশ্নে না দেওয়া থাকতো তাইলে আমরা হচ্ছে ভিটিকে 25 ধরে নিলেই চলছিল, কোনো সমস্যা ছিল না। 25 মিলিভোল্ট। তাহলে এটা আসতে কত দেখেন, 0.02585। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। তাহলে মিলি ভোল্টেজ কত হবে? 10⁻³ দ্বারা ভাগ করে দিলে ওইটা মিলি ভোল্টেজ হয়ে যাবে। তাহলে 25.875। তাহলে আমাদের ভিটি হচ্ছে 25.875 মিলি ভোল্টেজ। তাহলে জিএম কত আসবে? মিলি অ্যাম্পিয়ার বাই মিলি ভোল্টেজ করে দিলে জিএমটা ইউনিটলেস হয়ে যাবে। তাহলে 0.5 ডিভাইডেড বাই অ্যান্সার। এটা করলে দেখেন আসতেছে কত, 0.0193। এটা ইউনিটলেস লিখলেও চলে, আবার কেউ যদি মনে করেন মিলি অ্যাম্পিয়ার বাই মিলি ভোল্ট লিখবেন তাও চলে, কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে আমাদের ভিসি এর ভ্যালু, সরি, যে এটা হচ্ছে ভিসি এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের জিএম এর ভ্যালু। অ্যান্ড আর একটা কোশ্চেন বলছে যে রিপ্লেস উইথ পাই মডেল অ্যান্ড ফাইন্ড ভি নট বাই ভিআই। এইটাকে পাই মডেল দ্বারা রিপ্লেস করতে হবে অ্যান্ড এটা করতে হবে। তো এইটার হচ্ছে মোটামুটি আমার যারা হচ্ছে ওই যে ফর্মুলা ট্রেজার সেকেন্ড এডিশনটা নিছেন, ওইখানে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে যে একটা সার্কিটকে কিভাবে পাই মডেল অথবা আরই মডেলে কনভার্ট করা যায়। এটা চাইলে দেখতে পারেন, যাদের কাছে আছে। যাদের কাছে নাই সমস্যা নাই, আমি ভেঙে ভেঙে বলতেছি। সেক্ষেত্রে কি করবেন, ক্যাপাসিটরকে শর্ট করে দিবেন, ক্যাপাসিটর যেখানে আছে শর্ট করে দিবেন। যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবগুলাকে ডিঅ্যাক্টিভেট করে দিবেন। এইটাকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স বলা যাবে না, এটা হচ্ছে সিগন্যাল, ইনপুট সিগন্যাল। ওইটা কিন্তু শর্ট মানে ডিঅ্যাক্টিভেট করবেন না, ডিসি গুলা ডিঅ্যাক্টিভেট করবেন। ইন্ডিপেন্ডেন্ট ডিসি গুলা, যেমন এটা ডিসি, ডিঅ্যাক্টিভেট মানে কি এটাকে ওপেন করে দেব। এটা ডিসি ভোল্টেজ সোর্স, তাহলে এটাকে শর্ট করে দেব, এরকম এইগুলাকে ওপেন করে দিতে হবে। তাহলে এর পরিবর্তে সার্কিটটা কি রকম হবে দেখেন। আর যেটা ওই যে আমাদের ক্যাপাসিটর, কি বলে, বিজেটি ট্রানজিস্টর, তার পরিবর্তে আমরা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স নিব, কারণ হচ্ছে ট্রানজিস্টরটা অ্যাকচুয়ালি একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের ভূমিকা ইয়ে করে। তাহলে এইটা ধরলাম আমরা হচ্ছে মিলানোর জন্য। আমাদের এই যে এখানে একটা ইনপুট আছে, ইনপুটের প্লাস টার্মিনালটা দেখেন বিজেটির এই যে এমিটারের পয়েন্টে টাচ করতেছে।
তো আমরা এইটাকে বিজেটির সেই এমিটার টার্মিনাল হিসাবে ধরলাম, কাউন্ট করতেছি। আর এই যে ইনপুটের প্লাস এসে এখানে কানেক্ট হচ্ছে, তাহলে আমরা এখানে ধরেন একটা ইনপুট নিলাম, এটা দিলাম সেই ভিআই, এটা হচ্ছে সেই বিজেটির এমিটার। এবার এমিটারে কি বিজেটির একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স নিতে হবে, কারেন্ট তো এমিটারের দিকে আসে, কি কারেন্ট? এটা অবশ্যই আইসি কারেন্ট নিতে হয়। তাহলে এই যে এমিটারের দিকে আসা হিসাব করলাম, এটা যেহেতু আমাদের ডিঅ্যাক্টিভেট তাহলে এটা বাদ। এবং সবসময় মনে রাখবেন, বেজ থেকে এমিটার এইখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করতে হয়, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে পাই রেজিস্ট্যান্স অথবা বিটা আর ই রেজিস্ট্যান্স। তাহলে এই যে বেজ এই পাশে হচ্ছে ধরেন বেজ নিলাম আমরা, বেজ অবশ্যই কি বেজ গ্রাউন্ডেড আছে, তাহলে এখানে আমরা গ্রাউন্ডেড নিলাম। তাহলে বেজ থেকে এই মিটারের ভিতরে একটা রেজিস্ট্যান্স নিব, এটাকে হয় আমরা নিব আর পাই অথবা বিটা আর ই। যেহেতু এটা পাই মডেল, বিটা আর ই লেখার কোনো প্রয়োজন নাই, আমরা আর পাই লিখলেই চলতেছে। এক মিনিট। এই যে এটা হচ্ছে আর পাই, আইসিটাকে লেখা যায় হচ্ছে জিএম ভিবিই। এইগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। এবং এইটা দেখেন, কালেক্টর টার্মিনাল, এমিটার টার্মিনাল, বেস টার্মিনাল। আবার দেখেন এইটা যেহেতু শর্ট করে দিছি, শর্ট করা মানে কি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেওয়া, তাহলে এই যে 7.5 কিলো ওহম যেটা আছে, তার এক মাথা কালেক্টরের সাথে আর এক মাথা কার সাথে, আপনার হচ্ছে এক মাথা যাবে কালেক্টরের সাথে আর এক মাথা যাবে কি গ্রাউন্ডেড যে জিনিসটা আছে তার সাথে, মানে গ্রাউন্ডের সাথে সহজ কথা যদি বলি। তাহলে এইখানকার রেজিস্টরের এক মাথা যাবে এর সাথে, আর এক মাথা যাবে গ্রাউন্ডে, এখানে না কিন্তু গ্রাউন্ডে যাবে। তাহলে আমি এইভাবে দেখাই, এই যে এটা হচ্ছে সেই আর সি, যেটাকে বলা হয়ে থাকে হচ্ছে আমাদের 7.5 কিলো ওহম। অ্যান্ড ভি নটটা হবে এর অ্যাক্রসের ভ্যালু। মানে এই যে দেখেন, সি এর যেটা আছে সেটা প্লাস টার্মিনাল, মাইনাস টার্মিনাল অবশ্যই গ্রাউন্ডে যাবে। এই যে এটা সেই সি, এটা বি, আর এটা ই। তাহলে এটা যেহেতু জিরো ভোল্টেজ, তাহলে যে এইখানকার ভোল্টেজের নাম কি, জিরো প্লাস ভিআই, তাহলে এটা হচ্ছে ভিআই। কিন্তু ভিআইটা কত? ভিআইটা হচ্ছে, এটা যদি বি হয় আর এটা যদি ই হয়, এই ভোল্টেজকে বলে হচ্ছে ভিবিই। বড় হাতের লেখা যাবে না, তার কারণ হচ্ছে বড় হাত ভিবিই বলতে ডিসি ভ্যালু বোঝায়, আর এই ছোট হাতের গুলো আসলে সিগন্যালটা বোঝায়, যেটা আসলে স্মল সিগন্যাল, যেটা এসি মিন করে। তাহলে যে এটার ভ্যালু কত, এটা যদি জিরো ভোল্টেজ হয় তাহলে এইটা হবে মাইনাস ভিবি, এই যে এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস, তাহলে এটার নাম হবে মাইনাস ভিবি। তাহলে এই সাইড থেকে হিসাব করলে দেখতেছি এটার নাম ভিআই, এই সাইড থেকে হিসাব করে দেখতেছি এটার নাম মাইনাস ভিবি, বাট দুইটা নোড তো সেম নোড, তাহলে আমরা বলতে পারি অবশ্যই ভিআই মানে হচ্ছে মাইনাস ভিবি। খুব ভালো কথা। আউটপুটে খেয়াল করে দেখেন, এই কারেন্টটা এই দিক দিয়ে চলতেছে, এই দিক দিয়ে চলতেছে, বাট কারেন্ট তো ঢোকে প্লাস দিয়ে, বের হয় মাইনাস দিয়ে, বাট আমরা ভি নটটা দেখতেছি উল্টা। তাহলে আমরা বলতে পারি ভি নটের পোলারিটি হবে মাইনাস আইসি ইন্টু 7.5। এটা ডিসির বেসিক জিনিস, সবাই জানেন, কারেন্ট যদি নিচের দিকে থাকতো তাহলে আমরা ভি নট সমান 7.5 ইন্টু আইসি লিখতাম, উল্টা হয়েছে এজন্য মাইনাস দিলাম। আইসি মানে জিএম ভিবি, তাহলে মাইনাস জিএম ভিবি। আমাদের বের করা লাগবে হচ্ছে এই যে আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট বাই ইনপুট কত হয়, আউটপুট হচ্ছে এত, ইনপুট হচ্ছে এত, ভিবি ভিবি যদি কাটাকাটি হয়, আচ্ছা এখানে মনে হয় একটা জিনিস একটু বাদ গিয়েছে, আইসি মানেই হচ্ছে এত, তাহলে এখানে 7.5 একটা থাকবে। তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি হলো, ভিবিই ভিবি কাটাকাটি হলো, তাহলে জিএম ইন্টু 7.5 থাকে।
অথবা এটাকে লেখা যায় জিএম আর সি। জিএম কত? জিএম ওই যে এখানে যেটা বের করছিলাম 0.0193। তো এটা তো আসলে ইউনিটলেস, মিলি অ্যাম্পিয়ার পার মিলি ভোল্ট, তার মানে এর সাথে কিছুই করা লাগতেছে না। আর 7.5 এটা তো কে, কিলো ওহম, তাহলে আমি 7500 লিখে দেবো। তাহলে এটা থাকতেছে হচ্ছে 144.93। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আমাদের একটা কোশ্চেন বলতেছে, ইন অর্ডার টু মিট অ্যান ইমার্জেন্সি থ্রি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, তার মানে তিনটা সিঙ্গেল ফেজ মিলে একটা থ্রি ফেজ ট্রান্সফরমার তৈরি করবে, যার প্রাইমারি সাইড হবে ওয়াই, সেকেন্ডারি সাইড হবে হচ্ছে ডেল্টা। ওকে। সেই ট্রান্সফরমারের রেশিও, মানে প্রত্যেকটা ট্রান্সফরমারের রেশিও হচ্ছে এত, কিন্তু ট্রান্সফরমারটা চালাতে হবে আবার 18 কেভি লাইনে। ট্রান্সফরমারের নিজস্ব কোনো ভোল্টেজ থাকে না, তার মানে ট্রান্সফরমারের রেশিও এত। এর মানে এই না যে ট্রান্সফরমার এত ভোল্টেজ সাপ্লাই দিবে। ট্রান্সফরমারকে আমি যা সাপ্লাই দেব, কে সাপ্লাই দিবে? অল্টারনেটর সাপ্লাই দেবে। অল্টারনেটর যা সাপ্লাই দিবে ওই হিসাবে ট্রান্সফরমার ভোল্টেজকে হাই বা ডাউন করবে। এখন তার মানে এই না যে আপনি একটা 10 ভোল্টের ট্রান্সফরমার, ধরেন কথার কথা হচ্ছে 100/200 একটা ট্রান্সফরমার আছে, আপনি 1000 ভোল্টেজ অ্যাপ্লাই করে দিবেন। তো ওর তো একটা রেটিং আছে, আপনি তো চাইলেই অনেক বেশি অ্যাপ্লাই করে ওকে পুড়াই ফেলতে পারেন না, ও পুড়ে যাবে। কিন্তু ওর উইন্ডিং, একটা উইন্ডিং যদি 100 ভোল্টেজের জন্য বানানো হয়, ও চাইলেই 1000 ভোল্টেজ সহ্য করতে পারবে না ওই উইন্ডিং। নর্মালি দেখা যায় কুলিং টুলিং এই সেই মিলায়ে 20% বেশি অথবা 30% বেশি ইত্যাদি এই টাইপের বেশি আসলে নিতে পারে। ধরেন কথার কথা 100 ভোল্টেজের জন্য বানানো, আমি 130 ভোল্টেজ অথবা 120 ভোল্টেজ এরকম টাইপের পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারি। এরকম হয়তো কিছুটা কম বেশি ইত্যাদি হতে পারে। তার মানে এখানে 13.2 কেভির জন্য বানানো হয়েছে, সেটাকে আমরা 18 কেভির জন্য আসলে ইউজ করতে চাচ্ছি। আচ্ছা, এর ভেতরে 13 কেভিও কি ঠিক আছে ওয়াই ডেল্টা? না, 13 কেবির থেকে একটু বেশি হবে। তার কারণ 13 কেবি হচ্ছে সিঙ্গেল ফেজের, ওকে যখন ওয়াই বানাবো ওর সাথে √3 গুণ হবে। তাহলে 13.3-এর সাথে √3 গুণ করেন তো। 13.2 গুণ √3, তার মানে ও অ্যাকচুয়ালি রেটেড হচ্ছে 22.86-এর জন্য, বাট ওকে অ্যাপ্লাই করা লাগতেছে। এই আপনার হচ্ছে আহ কত হয়েছে, 18 কেভি লাইনের জন্য। ওকে, ওইটা আমাদের আপাতত গেল। যেহেতু আমাদের রেশিও দেওয়া আছে, তাহলে আমরা চাইলে এখন কি করতে পারি, রেশিওটা বের করে ফেলতে পারি। ট্রান্সফরমারের রেশিও কত? এই রেশিও দ্বারা এতটুকু বুঝতেছি যে 13.2 যদি আমি প্রাইমারিতে দিতাম, সেকেন্ডারিতে 2.4 পেতাম। পার ফেজের কথা বলতেছি, লাইন করলে সেই হিসাবে আমরা কনভার্ট করব, ফেজকে আবার লাইন বানাই ফেলবো। তাহলে 18 দিলে কত পাবো? ঐকিক নিয়ম। এখন আমরা তো আর বাচ্চা লেভেলে নাই যে বারবার ঐকিক নিয়ম করব। ওই লেভেলটাকেই আমরা আসলে রেশিও, ট্রান্সফরমেশন রেশিও, টার্নস রেশিও দিয়ে করি। যেটা আমরা ঐকিক নিয়ম দিয়ে করতে পারতাম, সেটা এখন আমরা রেশিও কনসেপ্ট দিয়ে করতেছি, যাতে বারবার ঐকিক নিয়ম করা না লাগে। তাহলে রেশিও হচ্ছে 13.2/2.4। 5.5, তাহলে রেশিও আসতেছে 5.5। এই কথাটার মানে হচ্ছে, আমি যদি প্রাইমারিতে 5.5 কেভি অ্যাপ্লাই করি, সেকেন্ডারিতে আমি 1 কেভি ভোল্টেজ পাবো। তাহলে এখন আমি প্রাইমারিতে দেখেন, এখানে প্রশ্নে বলতেছে যে এটাকে এমন ভাবে তৈরি করছি যেন এটা 18 কেভি লাইনে চলে। তাহলে 18 কেভিটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে হাই সাইডে কত ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। এখন আমি 18 কেভি অ্যাপ্লাই করতেছি। অ্যান্ড প্রশ্নে বলতেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লোড দ্যাট ক্যান বি কানেক্টেড টু দ্য ট্রান্সফরমার ব্যাংক, হোয়াট ইজ দ্য আউটগোয়িং লাইন ভোল্টেজ। ওকে, আউটগোয়িং লাইন ভোল্টেজটা আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নাই। যে এটা যেহেতু দেওয়া আছে, ইজিলি আমরা ওইটা থেকে আউটগোয়িং লাইন ভোল্টেজটা বের করে ফেলতে পারবো। তো শুরু করি। আউটগোয়িং বলতে লো সাইড বোঝাচ্ছে, যেহেতু এখানে আমি দেখতেছি যে আউটপুটে আসলে লো টাইপের। তো প্রাইমারি সাইড যেহেতু ওয়াই,
তাহলে এইটা তো আর পাবে না, এটার ফেজ ভ্যালু কত হবে? প্রাইমারি ফেজ ভোল্টেজ হবে হচ্ছে 18/√3 কেভি। তাহলে সেকেন্ডারি ফেজ ভোল্টেজ কত হবে? সবসময় মনে রাখবেন, রেফার যখন করতে হয় লাইন থেকে লাইনে রেফার করবেন না, সবসময় ফেজ থেকে ফেজে রেফার করবেন, এরপরে লাইনে কনভার্ট করবেন। তাহলে আমি প্রথমে প্রাইমারির ফেজ ভোল্টেজ বানায় নিলাম, এরপর প্রাইমারি ফেজ থেকে সেকেন্ডারি ফেজে যাব, এরপর সেকেন্ডারি লাইনে যাব। সেকেন্ডারি ফেজে কিভাবে যাব? সেকেন্ডারি যেহেতু লো, তাহলে এই ভোল্টেজকে এই ভ্যালু দ্বারা ভাগ করে দেব, কারণ এত ভাগ করলেই এই মানটা লো হবে, গুণ করে দিলে তো মানটা বেড়ে যেত। তাহলে আমরা ভাগ করে দিলে মানটা লো হয়ে যাবে। আমি ক্যালকুলেটারেই করে দিলাম। কত আসতেছে? 18/√3। ভাগ যেহেতু করব, তাহলে এর সাথে গুণ করে দিলে তো অটোমেটিক ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এর মান আসতেছে 1.889 আসতেছে। আমরা 8.9 কিলো ভোল্টেজ লিখে দিলেই চলতেছে, অথবা 889 লিখলেও আপনার কোনো সমস্যা নাই। 1.89 কিলো ভোল্টেজ, কিন্তু আমার তো লাইন বের করা লাগবে। তাহলে সেকেন্ডারি লাইন ভোল্টেজ সমান সেকেন্ডারি ডেল্টা, তাহলে ফেজ ভোল্টেজও যা কথা, লাইন ভোল্টেজও তাই কথা। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজ জিনিস। পরের কোশ্চেনটা খুব একটু সুন্দর কোশ্চেন। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লোড দ্যাট ক্যান বি কানেক্টেড টু দ্য ট্রান্সফরমার ব্যাংক? অর্থাৎ এই ট্রান্সফরমার ব্যাংকটা ম্যাক্সিমাম কত লোড অ্যাকচুয়ালি ওর সাথে কানেক্ট করা যাবে অথবা ও সাপ্লাই দিতে পারবে, সেটা এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে। এখন দেখেন, ট্রান্সফরমারের তো একটা রেটিং দেওয়া আছে। যেমন ট্রান্সফরমারের রেটিং দেওয়া আছে যে 100 কেভিএ পার ফেজ। তাহলে থ্রি ফেজ হিসাবে ও কতটুকু করতে পারবে, সাপোর্ট দিতে পারবে? অবশ্যই 300 কেভিএ পর্যন্ত সাপোর্ট দিতে পারবে। আমরা চাইলে পার ফেজ যেহেতু ক্যালকুলেশন করতেছি, পার ফেজই করি, 100কেই রাখি, ওটাকে আর 300 করার দরকার নাই। তাহলে রেটেড, এস রেটেড ফেজ কত? 100 কেভিএ। প্রাইমারি সাইডের রেটেড ভোল্টেজ কত পার ফেজে? 13.2। তাহলে ভি প্রাইমারি ফেজ রেটেড, কারণ রেটেড এর উপরেই কিন্তু ওর সবকিছু ডিপেন্ড করে যে ও কত সহ্য করতে পারবে। তাহলে এই রেটেড ভ্যালু হচ্ছে 13.2 কেভি। যেহেতু এটা পেয়ে গেলাম আমরা, এখন আমরা বের করে ফেলতে পারবো যে প্রাইমারি যে সাইডটা আছে এটার রেটেড কারেন্ট কত। তাহলে এর রেটেড কারেন্ট হচ্ছে প্রাইমারি ফেজ রেটেড কারেন্ট। এটাকে আমরা চাইলে প্রাইমারি লাইন রেটেড কারেন্টও বলতে পারি। তার কারণ হচ্ছে প্রাইমারিটা ওয়াই কানেক্টেড। এটা কত হবে? যেহেতু পার ফেজ, পার ফেজ ভাগ করে দিলেই ওকে, এক্সট্রা √3 করা লাগতেছে না। 100/13.2। আচ্ছা, এখানে একটু খেয়াল রাখি। আচ্ছা, কেভিএ কেভি, ওকে, কেভি কেভি কাটা গেল, 7.5757, আচ্ছা 7.576 টাইপ কিছু একটা আসতেছে। 5.7 এর উপর মাথার উপরে বার, তার মানে 5757 ধরলাম এত অ্যাম্পিয়ার। তাহলে ম্যাক্সিমাম লোড কত হবে? সমান। এবার একটু বুঝেন, 13.2 এর জন্য তৈরি করা হয়েছে, বাট পাচ্ছে কত? লাইন কত? 18 কেভি লাইন। হাই হাই সাইডের লাইন কত? 18 কেভি লাইন। আমরা তো হাই সাইডে ক্যালকুলেশন করতেছি, প্রাইমারি বলতে হাই সাইড। তো তৈরি করা আছে 13.2 এর জন্য, কিন্তু মানে 13.2 বলতে ওই যে 2 গুণ √3 করলে যা আসে ওইটা কিন্তু আমি করি নাই। আমি আর ওইটা দেখাচ্ছি না আর কি, কারণ এটা যেহেতু আমি ফেজে করতেছি ওইটা আপাতত ওকে। তৈরি করা হয়েছে ওই যে 22.সামথিং এর জন্য, কিন্তু অ্যাপ্লাই তো করতেছি 18, মানে একটু কম করতেছি। তাহলে ও ওই হিসাবে ম্যাক্সিমাম দিবে। তাহলে কত? √3। পাচ্ছে কত? 18। কিন্তু কারেন্ট আমাদের রেটেড কারেন্ট হিসাব করতে হবে, কারণ ইয়েটা সবসময় রেটেড এর উপর ডিপেন্ড করে, যে রেটেড কারেন্টটা কত, তার উপরে লোডটা ডিপেন্ড করে। ভোল্টেজটা সবসময় কতটুকু অ্যাপ্লাই করছি সেটা নিবেন, আর কারেন্ট সবসময় রেটেডটা নিবেন, এটা খেয়াল রাখবেন। ওইটা দিয়ে আমরা ম্যাক্সিমাম লোড বের করব। তাহলে কারেন্ট হচ্ছে 7.576। আর ট্রান্সফরমার তো অবশ্যই কি রেটিং কেভিএ তে হয়, কিলোওয়াটে না। এটা আপনারা সবাই জানেন যে কেন, সেটা আমি আর এখানে ব্যাখ্যা করতেছি না। দিয়ে দিলে আমাদের কেভি এটা চলে আসতেছে √3 আচ্ছা এটা কিন্তু কেভি, এটা এম্পিয়ার, তাহলে আলটিমেটলি কেভিএ তেই চলে আসবে। অ্যান্সারে যেহেতু আছে, আমরা এটা বসাই দিলেই চলতেছে। কত? 236.188, এটাকে আমরা 2 লিখে দিলেই হচ্ছে।
এত কেভিএ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এটা বলতেছে থ্রি ফেজ জেনারেটর রেটেড এত এত, ওকে, ডেলিভার্স পাওয়ার টু এত এত লোড। আচ্ছা, লোডের কথা বলা আছে এত, হ্যাভিং এ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অফ এত, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে লোডের। ইফ দ্য সিনক্রোনাস রিয়াক্টেন্স ইজ এত অল্টারনেটরের, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ই নট পার ফেজ অ্যান্ড লাইন কারেন্ট। আচ্ছা, অল্টারনেটরের রেজিস্ট্যান্স দেওয়া নাই, তার মানে এটা খুব ভালো যে আমাদের রেজিস্টিভ পার্ট নাই, তার মানে অল্টারনেটরটা কি এরকম। এটা হচ্ছে V5 IA EA। এই যে EA টাকে আসলে ই নট বলতেছে প্রশ্নে। আর এটা কত, এটা হচ্ছে J100। তো কারেন্ট, এই যে এটা দিয়ে কারেন্ট বের করে ফেলা যাবে, এটা কত, যেহেতু ওয়াই কানেক্টেড, আমরা কিছু না বললে কি ওয়াই কানেক্টেড ধরে নেব। ফলে আমাদের ফেজ কারেন্টও যা, লাইন কারেন্টও তাই। সমান কত হবে, 2400 কেভিএ বাই √3 ইন্টু 20। এটা যেহেতু কেভিএ, কেভি করে দিলেই চলতেছে, আর এক্সট্রা কিছু আমরা গুণ টুন করবো না। তো এটা আসতেছে 69.282। বের করে ফেলি তাইলে আমরা। এটা কিন্তু এর মান বের করলাম। সমান কত, V5 প্লাস ইন্টু JXS। ক্যালকুলেটারে তুলে দিচ্ছে, ইজিলি বুঝতে পারবেন। V5 কত, এই 20 কেভি কে যদি আমরা ফেজ বানাই, সেটা হচ্ছে V5, মানে 20,000 বাই √3। এর সাথে যোগ করে দেবো, এই যে কারেন্টের সাথে কিন্তু এখন পাওয়ার ফ্যাক্টর যেহেতু দেওয়া আছে, অ্যাঙ্গেলটা নিয়ে নেব। আর এটাকে যেহেতু 0 ডিগ্রি ধরতেছি, অ্যাঙ্গেলটাকে আমরা -cos−8 লিখতে পারবো। 69.282, অ্যাঙ্গেল হচ্ছে -cos−0.8, এর সাথে গুণ করে দেবো 100i। তাহলে এই যে আমাদের নটের মান চলে আসছে 16,653.33, 19.44। তাহলে আমাদের প্রশ্নে বলতেছে নট পার ফেজ অ্যান্ড লাইন কারেন্ট, তাহলে নট পার ফেজ সমান কত, এত, এটাকে আমরা কেভি লিখে দিই, 1 2 3, তাহলে 16.6533 কেভি। লাইন কারেন্ট কত, এই যে এটাই তো লাইন কারেন্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দেখেন, আমাদের একটা ইন্ডাকশন মোটরের ইনফরমেশন দেওয়া আছে। হ্যাভিং এ সিনক্রোনাস স্পিড অফ এত, ড্রস এত, থ্রি ফেজ ফিডার, দ্য কপার লস আয়রন লস বলা আছে এত, ইফ দ্য মোটর রানস, এটা হচ্ছে রোটর স্পিড, এটা হচ্ছে আপনাদের সিনক্রোনাস স্পিড। ওকে, এই বের করা লাগবে, দ্য অ্যাক্টিভ পাওয়ার ট্রান্সমিটেড টু দ্য রোটর এসে। আচ্ছা, এখান থেকে স্লিপটা একটু বের করে নিই। স্লিপ কত, 1200 - 1152/1200। এটা ক্যালকুলেশন করলে কত আসে, এটা ক্যালকুলেশন করলে আসে 0.04। স্লিপের মান আসলো 0.04। এবার বাকিটুকু আমরা আস্তে আস্তে করতে পারবো। দ্য অ্যাক্টিভ পাওয়ার ট্রান্সমিটেড টু দ্য রোটর, রোটরে কি পরিমাণ অ্যাক্টিভ পাওয়ার যায়, ওইটাকে আমরা বলি এয়ার গ্যাপ পাওয়ার। ইনপুট থেকে স্টেটর লস বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। তো ইনপুট কত, এই যে প্রশ্নেই বলে দিছে, ইনপুট হচ্ছে 80 কিলোওয়াট। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর হ্যাভিং এ সিনক্রোনাস স্পিড অফ এত, ড্রস এত, তার মানে সিনক্রোনাস মোটর নিচ্ছে এত, মোটর যা নেয় সেটা পি ইন, রোটর যা নেয় সেটা পিএজি। এটা সবসময় মনে রাখবেন, মোটর যেটা নেয় সেটা পি ইন, রোটর যেটা নেয় সেটা পিএজি বা এয়ার গ্যাপ পাওয়ার। তাহলে আমাদের রোটরের ইনপুটকে আমরা বলতেছি পিএজি বা এয়ার গ্যাপ পাওয়ার, সেটা হবে 80 থেকে স্টেটর লস বাদ দিলে যা থাকে।
দ্য কপার লসেস অ্যান্ড আয়রন লসেস ইন দ্য স্টেটর হচ্ছে 5 কিলোওয়াট। তার মানে 80 থেকে 5 বাদ দিলে থাকে 75 কিলোওয়াট। অ্যান্সার। দ্য রোটর আই স্কোয়ার আর লসেস মানে কি রোটর কপার লস কত, SPAG, এটা আমরা সবাই জানি। তাহলে এর সাথে 0.04 গুণ করে দেবো আমরা, 3 কিলোওয়াট। মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড যেটাকে বলে কনভার্টেড পাওয়ার, এটা সব সময় কি এয়ার গ্যাপ পাওয়ার থেকে রোটর কপার লস বাদ দিলে যা থাকে তাই, মানে এই যে 75 থেকে 3 বাদ দিলে যা থাকবে তাই, মানে 72 কিলোওয়াট। আর ডি নাম্বার বলতেছে দ্য মেকানিক্যাল পাওয়ার ডেলিভার টু দ্য লোড, মানে অ্যাকচুয়ালি আউটপুট পাওয়ার বোঝায়। তাহলে আউটপুট পাওয়ার কত হবে, কনভার্টেড পাওয়ার থেকে মেকানিক্যাল লস বাদ দিলে যা থাকে তাই 2 বাদ দিচ্ছি, তার মানে 70 কিলোওয়াট। ই নাম্বার বলতেছে এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি কত হবে, আউটপুট হচ্ছে 70, ইনপুট দিছিলাম 80 ইন্টু 100%, তাহলে এটা আসতেছে হচ্ছে 87.5%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে আমাদের একটা বলছিল যে ড্র অ্যান্ড লেবেল দ্য স্ট্রাকচার অফ এ বডি সেন্ট্রিক কিউবিক বা বিসিসি ক্রিস্টাল ল্যাটিস। এখানে আসলে নর্মালি মনে রাখবেন যেটা কিউব আঁকবেন, যেটার 8টা যেই পয়েন্ট আছে সেই পয়েন্টে আমরা একটা করে অ্যাটম দেব। আর এই যে বডি সেন্ট্রিক বলার কারণে আমরা সেন্টারে একটা অ্যাটম দিয়ে দেবো, জাস্ট এটা দিয়ে আঁকালে চলতেছে। এটার আসলে ডিটেলস যদি জানতে চান, এটা হচ্ছে এই যে ম্যাটেরিয়ালসের যে কোর্সগুলো আছে ওইগুলো একটু দেখতে পারেন। আপাতত আসলে যেহেতু এখানে এতটুকুই আছে, এর বাইরে দরকার নাই। আচ্ছা, আমরা আপাতত আজকের ক্লাসে এই পর্যন্তই দেখব। নেক্সট ক্লাসে বাকি যে কয়টা ম্যাথ আছে, মানে নেক্সট ভিডিওতে আমি সেই ম্যাথগুলো নিয়ে আবার একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।